নমস্কার ভক্তগণ, আমার বাড়ি দক্ষিণ বাঁকুড়া তালডাংরা থানা, গ্রাম পাঁচমুড়া। এখন আমি এসেছি পূর্ব বর্ধমান ভুডরু থানা, গ্রাম চম্পকনগর। এই সেই চম্পকনগর। এই চম্পকনগর এইখানেই। এই চম্পকনগরের নাম আপনারা শুনেছেন পদ্মপুরাণ, মনসা মঙ্গল এবং মনসা জাত পালা কীর্তন ও বেহুলা লক্ষিন্দরে এই চম্পকনগরের নাম শুনেছেন। এই চম্পকনগর সেই চম্পকনগর। এই চম্পকনগরই হচ্ছে চাঁদ সওদাগরের জন্মভূমি। চাঁদ সওদাগর ছিলেন মা মনসা দেবীর সঙ্গে পরম বিবাদ এবং পরম শিবের ভক্ত। সেই চম্পকনগর আজ হাজার হাজার বছর ইতিহাস। এই চম্পকনগর এখন দেখতে পাচ্ছেন একবারে নিরাবিল্লি, নীল আকাশে মাঠ, একবারে নিরাবিল্লি। কারণ এই চম্পকনগরে এইখানেই ছিলেন তার রাজপ্রাসাদ চাঁদ সওদাগরের। চাঁদ সওদাগরের রাজপ্রাসাদের আর কিছু স্মৃতিচিহ্ন নেই। একবার খোলা আকাশ, একবার নিরাবিল্লি। এইখানে চাঁদ সওদাগরের আজও এই ঘোর কলিযুগে, ঘোর কলিযুগে সেই চাঁদ সওদাগরের যে মনসা মঙ্গলের যে ইতিহাস, সেই মা মনসা দেবী ও চাঁদ সওদাগরের ইতিহাস নিয়ে রচিত হয়েছে পদ্মপুরাণ মনসা মঙ্গল কাব্য। সেই মনসা মঙ্গল কাব্যের ইতিহাসের স্মৃতিচিহ্ন আজও কিছু রয়েছে। সেই স্মৃতিচিহ্ন আপনাদের দেখাবো। যেমন রয়েছে এইখানে যেন চাঁদ সওদাগর শিবের পরম ভক্ত ছিলেন, সেই শিবলিঙ্গটি আজও আছে, চাঁদ সওদাগরের পূজিত শিবলিঙ্গ। এবং রয়েছেন যে চাঁদ সওদাগর বা হস্তে মা মনসা দেবীর পুজো করেছিলেন, সেই মা মনসা দেবীর বিগ্রহ আজও আছেন। চাঁদ সওদাগর নির্মিত মা মনসা দেবীর মন্দির আজও আছেন। এবং রয়েছে যে গাঙ্গুর নদী বেহুলা তার মৃত স্বামীকে ভাসিয়ে স্বর্গে গিয়েছিলেন, সেই গাঙ্গুর নদী আজও আছেন। এবং রয়েছেন সেই সাঁওতারি পর্বতে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর চাঁদ সওদাগর নির্মাণ করেছিলেন, সেই বেহুলা লক্ষিন্দর বাসর ঘর। এই সকল স্মৃতিচিহ্ন আপনাদের দেখাবো। এখন দেখছেন এই যে বৃক্ষতলে, এই বৃক্ষতলে যে একটি শিবলিঙ্গ দেখতে পাচ্ছেন, এই যে শিবলিঙ্গ, এইটি হচ্ছে রামেশ্বর শিবলিঙ্গ। এই রামেশ্বর শিবলিঙ্গর ইতিহাস, এই রামেশ্বরের মস্তকে এক মণি ছিলেন। সেই মণিটি কালা পাথর কেটেছিলেন এবং সেই মণিটি কাটার ফলে যে রক্ত বাহির হয়েছিলেন, সেই রক্ত এই পুকুরে সৃষ্টি হয়েছে। সেই পুকুর, এই পুকুরে মহাদেবের সেই মস্তক, মণি কাটা মস্তকের রক্ত, এই পুকুরটি সৃষ্টি হয়েছে। এই পুকুরের জল আজও যদি কেউ পান ভরে খায়, চিনি জলা শরবতের মতন মিষ্টটা লাগে। এই পুকুরের জল আজও যদি খায়, সেই চিনি গড়া শরবতের মতন মিষ্টি লাগে। তাই এই পুকুরটি সেই মাথা কাটা রক্ত বাহির হয়ে এই পুকুরটি সৃষ্টি হয়েছিলেন। এরপর আপনাদের দেখাবো যে চাঁদ সওদাগর যে শিব লিঙ্গটির পুজো করতেন, সেই চাঁদ সওদাগরের পূজিত শিবলিঙ্গ আছেন। সেই চাঁদ সওদাগর পূজিত শিবলিঙ্গ এই যে দূরে দেখা যাচ্ছে শিব মন্দিরটি। এই শিব মন্দিরটি যে বিগ্রহটি আছে, সেইটি হচ্ছে চাঁদ সওদাগরের পূজিত শিবলিঙ্গ। সেই চাঁদ সওদাগরের পূজিত শিবলিঙ্গ এরপর দেখাবো। কিন্তু এই যে শিবলিঙ্গটি দেখালেন রামেশ্বর, এই রামেশ্বর শিবলিঙ্গটি কিন্তু চাঁদ সওদাগরের পূজিত নয়। এই রামেশ্বর শিবলিঙ্গটি হচ্ছে
পাতাল ফোড়, এটি পাতাল থেকে উঠেছে। তাই এই রামেশ্বর শিবলিঙ্গটির এইখানকার রাজা ছিলেন চাঁদ সরোবরের বংশ পূর্বপুরুষরা। এইখানকার রাজা হয়ে এই রামেশ্বর শিবলিঙ্গটির পুজোর ভার দায়িত্ব এই গ্রামবাসীকে দিয়ে দিয়েছিলেন। আজও গ্রামবাসী বহন করে যাচ্ছেন এবং এবং যে চাঁদ সরোবরে পূজিত শিবলিঙ্গ, সেই শিবলিঙ্গটি এরপর আমরা দেখাবো। চাঁদ সরোবরে ছিলেন জাতিতে বেনে গন্ধর্ব বণিক, যাদের বলা হয় আজ আমাদের গ্রামগঞ্জে যে গন্ধর্ব বণিক রয়েছে, সেই গন্ধর্ব বণিক ছিলেন চাঁদ সরোবর। তাই চাঁদ সরোবরে এই যে সেই পূজিত শিবলিঙ্গর দিকে যাচ্ছি আমি দেখতে পাবেন চাঁদ সরোবরে সেই জেন শিবলিঙ্গটি পুজো করেছিলেন। এই যে এই মন্দিরটি দেখতে পাচ্ছেন, এই মন্দিরটি কিন্তু চাঁদ সরোবরের আমলে এই মন্দিরটি শিব বা আচ্চালা থাকেনি। এই শিব মন্দিরটি ছিলেন একটি বৃক্ষতলে। এই শিব মন্দিরটি একটি বৃক্ষতলে ছিলেন, কিন্তু আজ এই বর্তমান কলিযুগে এখানকারই গ্রামবাসী তারা এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। এই যে শিবলিঙ্গটি দেখতে পাচ্ছেন, এই শিবলিঙ্গটি হচ্ছে, দেখুন এই শিবলিঙ্গটি হচ্ছে সেই চাঁদ সরোবরের পূজিত শিবলিঙ্গ। এই শিবলিঙ্গটি চাঁদ সরোবরের পূজিত শিবলিঙ্গ। এই শিবলিঙ্গটি শুধু চাঁদ সরোবরের পূজিত বলা চলবে না। এই শিবলিঙ্গটি হচ্ছে চাঁদ সরোবরের পূর্বপুরুষদের সাতপুরুষে স্থাপিত শিবলিঙ্গ। এই শিবলিঙ্গটি হচ্ছে চাঁদ সরোবরের পূর্বপুরুষদের স্থাপিত শিবলিঙ্গ। তা চাঁদ সরোবরের পূর্বপুরুষদের বংশে ইষ্ট আরাধ্য কুলদেবী হচ্ছে চণ্ডী, কিন্তু চণ্ডীর মন্দির সেইখানে আগে দেখেছি ভিডিওতে। আর চাঁদ সরোবরের পূর্বপুরুষদের ইষ্ট আরাধ্য কুলদেবতা ছিলেন এই মহাদেব। তাই চাঁদ সরোবরের পূর্বপুরুষদের ইষ্ট স্থাপিত এই শিবলিঙ্গ। এই শিবলিঙ্গটি চাঁদ সরোবরের পিতা কোটিশ্বর, চাঁদ সরোবরের পিতা কোটিশ্বর এই শিবলিঙ্গটি পূজা করতেন। চাঁদ সরোবরের পিতা কোটিশ্বর যখন নিঃসন্তান ছিলেন, কোনো সন্তান থাকেনি, তখন চাঁদ সরোবরের পিতা কোটিশ্বর একদিন এই শিবলিঙ্গটি পুজো করছেন। এমন সময় শিব ঠাকুর চাঁদ সরোবরের পিতা কোটিশ্বরকে এসে বলছেন, হে কোটিশ্বর, তোমাদের পূর্বপুরুষদের আমি স্থাপিত, তাই তোমার পূজায় আমি সন্তুষ্ট হয়ে তোমাকে আমি বর দিচ্ছি, তুমি আর নিঃসন্তান থাকবে নি, তোমার এক সুন্দর পুত্র সন্তান হবে। আর সেই পুত্র সন্তান হবে এক, সবাই তার নামে রচিত হবে, ইতিহাস রচিত হবে, এই জগতে শ্রেষ্ঠ হবে, এই জগতে তার নাম ঘোষিত হবে। সে হবে পরম আমার ভক্ত এবং সে হবে সর্পের বৈরাগী, সর্পের সঙ্গে হবে পরম বিবাদ, এবং মা মনসা আমারই কন্যা, তার সঙ্গে হবে পরম বিবাদ। এবং সেই পুত্রের নাম রেখো আমার এক নাম চন্দ্রধর, তাই সেই পুত্রের নাম দেবে চন্দ্রধর। এরপরে কিছুদিন পরে কোটিশ্বর এক সুন্দর পুত্র সন্তান হলে সেই পুত্রের সন্তানের নাম দিলেন চন্দ্রধর। চন্দ্রধর শিশুকাল থেকে এই শিবলিঙ্গটি পুজো করছেন, শিশুকাল থেকে সে শিবচণ্ডীর ভক্ত। তাই চাঁদ সদাগর যখন শিশুকালে এককালীন এই শিবলিঙ্গটি পুজো করছেন, হঠাৎ শিব ঠাকুর এসে তাকে বললেন, হে চন্দ্রধর, তোমার এই শিশুকালীন আমার উপর ভক্তি দেখে তোমাকে আমি সন্তুষ্ট হয়ে মহাজ্ঞান মন্ত্র দান করছি। তাই শিব মহাদেব চাঁদ সদাগরকে মহাজ্ঞান মন্ত্র দান করলেন, এবং সেই যে মহাজ্ঞান মৃত জীব, অকাল মৃত্যু এবং বিশেষ করে সর্পদংশীয় মৃত্যুকে চাঁদ সদাগর সে মহাদেবের মহাজ্ঞান মন্ত্র দিয়ে বাঁচিয়ে দিতেন। সেই মহাজ্ঞান মন্ত্র মা মনসা দেবী ছল করে হরণ করেছিলেন, এবং চাঁদ সদাগর ধীরে ধীরে বড় হলেন, চাঁদ সদাগরের বিবাহ হলেন, চাঁদ সদাগরের 7টি পুত্র হলেন। চাঁদ সদাগরের সুখের সংসার যাক, এই সকল কাহিনী বললে আমার ভিডিও বেড়ে যাবে। আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো সেই স্মৃতিচিহ্ন। এরপর দেখাবো সেই গাঙ্গুন নদী, যেন গাঙ্গুন নদীতে ভেসে বেহুলা তার স্বামীকে কলারমান দাসে নিয়ে গিয়েছিলেন। সেই গাঙ্গুন নদী আপনাদের দেখাবো, সেই গাঙ্গুন নদী। তাই এই পথ চলেছি সে গাঙ্গুন নদীর দিকে। মেঘ কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে, সেইটা মেঘ ধরেছে, কিন্তু গাঙ্গুন নদীটা দেখাতে পারবো না কি কী জানে। গাঙ্গুন নদী এদিকে চলছে, গাঙ্গুন নদী এদিকে, এই যে গাঙ্গুন নদী বৃষ্টি নামিয়ে দিয়েছে, সেটাই তো বৃষ্টি পড়ছে। ভিডিওটা
সেই তো বৃষ্টি জোর হচ্ছে, আর তো গাঙ্গুর নদীটা কি, এই সেই গাঙ্গুর নদী, এই দেখতে পাচ্ছেন গাঙ্গুর নদী। এই গাঙ্গুর নদী আজ একটি খালে পরিণত হয়েছে। আজ থেকে হাজার হাজার বছর এই গাঙ্গুর নদীর যে আয়তন ছিল, মধ্যে 13 তার গাছ ও সাইডে 10 তার গাছ, কিন্তু আজ এক তালো গাছ নেই। এই গাঙ্গুর নদীর ইতিহাস পদ্মপুরাণে মনসামঙ্গল কাব্যে প্রথম থেকে শেষ পর্যন্ত রয়েছে। তাই এই গাঙ্গুর নদী চান সরকারের পূর্বপুরুষরা দেশ বিদেশে বাণিজ্য করতে দিচ্ছেন ডিঙা ভাসিয়ে। এই গাঙ্গুর নদীতে